ওয়েলকাম টু বার লার্নিং ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 11-এর যে ক্লাসটি চলছিল, আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটি যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বা যে বিষয়টা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা জানি যে গাছ লম্বায় বাড়ে, মানে দৈর্ঘ্যে বাড়ে, লেন্থটা বাড়ে, এবং প্রস্থের দিকেও বাড়ে, মানে গাছটা মোটাসোটা হয় আর কি, স্থূলত্বে বাড়ে। তো গৌণ বৃদ্ধি এবং মুখ্য বৃদ্ধি, তাহলে গাছের লম্বায় বাড়া এবং প্রস্থে বাড়া, দৈর্ঘ্য এবং প্রস্থে বাড়া, তাহলে একটাকে প্রাথমিক বৃদ্ধি বলে বা প্রাইমারি গ্রোথ, আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। এবার গাছ কি করে লম্বায় বাড়ে সেটা আমরা মোটামুটি জানি, এবং সেটা আমি বলেও দেবো আজকের ক্লাসে যে কীভাবে বাড়ছে। কিন্তু গাছ কিভাবে স্থূলত্বে বা পরিধিতে বাড়ছে, মানে তার লেন্থ বাড়ার সাথে সাথে ব্রেথটাও কী করে বাড়ছে, বা গাছটা কী করে মোটাসোটা হচ্ছে, সেটা কেন হচ্ছে বা সেটা কিভাবে হয়, সেই নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা থাকবে, এবং আমরা এই টোটাল ক্লাসটা ধরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমে দেখে নিই যে গাছের মুখ্য বৃদ্ধি বা যেটা গাছের লেন্থ কিভাবে বাড়ে। তো দেখো, ধরো মনে করো এই একটা গাছ আছে, এই গাছের এটা তো আমি মনে করলাম কাণ্ড, মাটির ওপরের অংশ আর নিচের অংশটা হচ্ছে তোমার মূল, এটা মূল অংশ। তাহলে এখানে আমি গাছের বিটপ অংশটাকে দেখাচ্ছি। তো এই বিটপ অংশটা আস্তে আস্তে কি হয় না, যত সময় যায় বা গাছটা যত বড় হতে থাকে তত বিটপটা উপরের দিকে বাড়তে থাকে, তাই তো? তাহলে গাছটা হচ্ছে লেন্থটা বৃদ্ধি পায়, ইনক্রিজিং লেন্থ, ইনক্রিজিং লেন্থ। এবং কেন হয়? তাহলে গাছের এই যে লম্বায় বাড়া, তাহলে গাছ দেখবে একটা, আমি যদি গাছগুলোকে স্টেপ বাই স্টেপ আঁকি, তাহলে প্রথমে যখন একটা সিডস ছিল, তো এই সিডসটা থেকে এদিকে একটা বিটপ অংশ বেরিয়েছিল, আর এইদিকে তোমার রুট পোর্শন ছিল। তাহলে এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেপে কি দেখাতে পারি না, সেকেন্ড স্টেপে গিয়ে এই গাছটা যখন মাটিতে পড়ছে তোমার, বা যখন এটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, তখন তার লেন্থটা একটু বেড়ে গেল, এদিকে রুট পোর্শন থাকলো। তাহলে দেখো আমি তিনটে স্টেপ দেখাচ্ছি, এবং তারপরে হচ্ছে 3 নম্বর স্টেপ এটা। তাহলে গাছটা যদি প্রথম থেকে একদম দেখি, তাহলে প্রথমে যখন তোমার বীজ থেকে অঙ্কুরিত হলো, তখন গাছের লেন্থটা কম ছিল। তারপরে দেখো লেন্থটা কি হয়েছে, ইনক্রিজ করেছে, তারপরে আরো লেন্থটা ইনক্রিজ করেছে, তাহলে বেড়েছে। এই যে গাছের দৈর্ঘ্যটা বাড়লো, এই যে বাড়ার বা দৈর্ঘ্যটা বেড়ে গাছটা একটা ম্যাচিওর বা পরিণত গাছে পরিণত হচ্ছে, এইটা হচ্ছে লেন্থটা মেনলি বাড়ছে। এবং এই লেন্থটা কেন বাড়ছে না, লেন্থটা বাড়ানোর কারণ হচ্ছে গাছের যে অ্যাপিকাল পোরশন, তাহলে এই জায়গাগুলো, তাহলে এটা অ্যাপিকাল পার্ট, তাহলে এই অ্যাপিকাল পার্টে কি থাকে না, মেরিস্টেম থাকে বা মেরিস্টেমেটিক টিস্যু থাকে, যেটাকে আমরা জানি এপিকাল মেরিস্টেম। এই এপিকাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজকলা থাকার জন্য গাছের যে বৃদ্ধিটা হচ্ছে বা লম্বায় যে বাড়ছে, তাকে বলা হচ্ছে কি না, সেই বৃদ্ধিটাকে বলা হচ্ছে তোমার প্রাইমারি গ্রোথ। তাহলে সেই বৃদ্ধিটা হচ্ছে প্রাইমারি গ্রোথ। তাহলে এই প্রাইমারি গ্রোথটা তো বুঝলাম যে গাছের দৈর্ঘ্যে বাড়া, সেটা কাণ্ড হতে পারে, মূল হতে পারে, প্রত্যেকে যদি দৈর্ঘ্য বাড়ে সেটা হবে তোমার প্রাইমারি গ্রোথ বা প্রাথমিক বৃদ্ধি। এবার এটা তো প্রাথমিক বৃদ্ধি কেন, যে অ্যাপিকাল মেরিস্টেমের জন্য, যেহেতু গাছের অগ্রস্থ পার্ট বা অ্যাপিকাল পার্টগুলো অ্যাপিকাল মেরিস্টেম থাকে, যার জন্য প্রাইমারি গ্রোথ হচ্ছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে গাছটা লম্বায় বাড়ার সাথে সাথে প্রস্থ বাড়ছে বা স্থূলত্ব বাড়ছে, তাহলে গাছটা যদি এই কন্ডিশনে থাকে, এর পরের স্টেজ যদি ছবিটা আমি আঁকি, তাহলে কি হবে না, এখান থেকে যদি ছবিটা আঁকা যায়, তাহলে দেখো এখানে কি হচ্ছে, গাছটা শুধু দৈর্ঘ্যেই বাড়ছে না, গাছটা প্রস্থ বাড়তে শুরু করেছে, মানে প্রস্থ বা ব্রেথ বরাবর বাড়তে শুরু করেছে। ফলে গাছটি কি হয়েছে, দেখো গাছটি আগের তুলনায় আগে যে ব্রেথটা ছিল বা স্থূলত্বটা ছিল, এখন দেখো স্থূলত্বটা অনেকটা বেড়ে গেছে। তাহলে এই যে স্থূলত্বটা বেড়ে যাওয়া, এই যে স্থূলত্বটা বা মোটা হয়ে যাওয়া, এই যে গ্রোথ, এই গ্রোথটা কি বলা হচ্ছে কি না, সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি সেকেন্ডারি বা গ্রোথ বা গৌণ বৃদ্ধি, গ্রোথ বা গৌণ বৃদ্ধি যেটা বলা হচ্ছে। তাহলে এই হলো তোমার গৌণ বৃদ্ধি। এবার এই গৌণ বৃদ্ধি কিভাবে হয়, কেন হয়, তার ডিটেলসে আমি আসবো। তো আমরা
একদম প্রথম থেকেই শুরু করব যে সেকেন্ডারি গ্রোথ কিভাবে হচ্ছে। তো তার আগে আমরা মোটামুটি যদি একটু সংজ্ঞাটাকে দেখে নিই যে সেকেন্ডারি গ্রোথের ডেফিনেশনটা কি আছে। তো সেকেন্ডারি গ্রোথের ডেফিনেশনটা তোমরা দেখো, প্রথমেই লেখা আছে যে ক্যাম্বিয়াম এবং কর ক্যাম্বিয়াম বা ফেলোজেন যেটা বলছি আমরা নামক পার্শ্বীয় ভাজক কলার ক্রিয়াশীলতার দ্বারা গৌণ কলা সমষ্টি গঠনের মাধ্যমে দ্বিবীজপত্রী কাণ্ড এবং মূলের পরিধিতে বা স্থূলত্বে যে বৃদ্ধি ঘটে তাকে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ বলছে। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস স্পষ্ট যে প্রাইমারি মেরিস্টেম, এই প্রাইমারি গ্রোথ যখন হচ্ছে তখন সেখানে রেসপন্সিবিলিটি কার না, সেটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেমের। আর যখন সেকেন্ডারি গ্রোথ হচ্ছে সেখানে রেসপন্সিবিলিটি কে নিচ্ছে, দেখো লেখা রয়েছে পার্শ্বীয় ভাজক কলা, মানে হচ্ছে কি এর জন্য দায়ী হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, মেরিস্টেম বা পার্শ্বীয় ভাজক কলা। তাহলে এখান থেকে দেখো একটা পার্থক্য পেয়ে গেলে যে প্রাইমারি গ্রোথের জন্য বা প্রাথমিক বৃদ্ধির জন্য অ্যাপিক্যাল মেরিস্টেম রেসপন্সিবল, আর সেকেন্ডারি গ্রোথের জন্য ল্যাটারাল বা পার্শ্বীয় ভাজক কলা রেসপন্সিবল। তো এই পার্শ্বীয় ভাজক কলার জন্য দেখো বৃদ্ধির জন্য কে কে দায়ী না, বলছে ক্যাম্বিয়াম এবং কর ক্যাম্বিয়াম। তুমি যদি পয়েন্ট এগুলোকে দেখো, ডেফিনেশনটা দেখো, তাহলে ক্যাম্বিয়াম রেসপন্সিবল এবং কর ক্যাম্বিয়াম বা যেটাকে বলা হচ্ছে ফেলোজেন, তাহলে এর জন্য দায়ী হচ্ছে ক্যাম্বিয়াম, দ্যাট ইজ দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম, তাই তো ভাস্কুলার ক্যাম্বিয়াম। তাহলে আমি যদি এখানে লিখি কে কে দায়ী না, ভাস্কুলার ক্যাম্বিয়াম, আমি এটা ডিটেইলসে পরে আসছি, ভাস্কুলার ক্যাম্বিয়াম। তো ভাস্কুলার ক্যাম্বিয়াম হচ্ছে এর জন্য রেসপন্সিবল। এবং পার্শ্বীয় ভাজক কলা যেটা বলেই দিয়েছি অলরেডি যে ল্যাটারাল মেরিস্টেম এর বৃদ্ধি ঘটবে ক্রিয়াশীলতার দ্বারা গৌণ কলা সমষ্টি। তাহলে গৌণ কলা সমষ্টি বলতে এখানে মেইনলি কি তৈরি হবে না, এখানে মেইনলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম এন্ড সেকেন্ডারি ফ্লোয়েম, এই দুটো গৌণ কলা সমষ্টি তৈরি হবে। এবার কোথায় হয় সেটা, ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে, ইন কেস অফ ডাইকট স্টেম এন্ড রুট। তাহলে মনোকটের ক্ষেত্রে কেন হলো না, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। তাহলে এটা ডাইকটের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে, মনোকটের ক্ষেত্রে হচ্ছে না কেন না, ইন কেস অফ মনোকট, ইন কেস অফ মনোকট কেন হয় না, তোমরা উত্তরটা জানো নাকি। মনোকট ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট, ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট, তাই এদের সেকেন্ডারি গ্রোথ হয় না মনোকটের ক্ষেত্রে, তবে খুব কম সংখ্যক উদ্ভিদের ক্ষেত্রে হয়। কিন্তু পরিধিতে, তাহলে পরিধিতে মানে স্থূলত্বে বাড়ছে। তাহলে গাছটা যদি আমি এই রকম একটা স্টেম ছিল, এটাকে যদি ক্রস সেকশন করি, তাহলে ক্রস সেকশন করলে কি দেখতে পাবো না, গাছের এই রকম প্রথম অবস্থায় ছিল, এটা হচ্ছে প্রায় স্টেজ 1 ধরলাম আমি, স্টেজ 1। স্টেজ 2 তে গিয়ে কি হবে, স্টেজ 2 তে গিয়ে এ দেখা গেল স্থূলত্বে বেড়ে গেল, তাহলে এটা হচ্ছে স্টেজ 2। তাহলে এই যে স্থূলত্বে বেড়ে যাওয়া, এই স্থূলত্বে বেড়ে যাওয়াটা কি বলা হচ্ছে কি সেকেন্ডারি গ্রোথ। এবং যে স্থূলত্বে যে বৃদ্ধি ঘটে তাকে বলা হচ্ছে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে একটা কথা দেখো এখান থেকে খুব স্পষ্ট যে গাছের যদি লম্বায় না বৃদ্ধি হয়, যদি পোস্টে বৃদ্ধি হয়, তাহলে লেন্থ না বেড়ে যদি ব্রেথ বাড়ে বা গাছটা যদি একটু মোটা হয় বা স্থূলত্বে বাড়ে বা পরিধিতে বাড়ে, তখন সেটাকে বলবো কি না সেকেন্ডারি গ্রোথ। এবার সেকেন্ডারি গ্রোথ কাদের ক্ষেত্রে হয়, এখানে তো বলেছি দ্বিবীজপত্রী কাণ্ড এবং এতে, এই প্ল্যান্টস গুলোকে বলা হচ্ছে ইউডাইকট প্ল্যান্ট। এই প্ল্যান্ট গুলোকে কি বলা হচ্ছে ইউডাইকট প্ল্যান্টস। তাহলে এগুলোকে আমি বলতে পারি যে ডাইকট প্ল্যান্টটাকে ডাইকট না বলে ইউডাইকট প্ল্যান্ট বলতে পারি, ইউডাইকট প্ল্যান্ট, কারণ এগুলো হচ্ছে প্রকৃত উদ্ভিদ আর কি, প্রকৃত উদ্ভিদ যেগুলো থাকে বা টিপিক্যাল উড লাইক প্ল্যান্ট। ওকে, তাহলে ইউডাইকট প্ল্যান্ট টার্মটা কিসের জন্য ইউজ করা হচ্ছে, টিপিক্যাল উড লাইক প্ল্যান্ট, তাই এই ইউডাইকট টার্মটাকে আমরা ইউজ করছি। ইউডাইকট, ডাইকটও বলতে পারো বা ইউডাইকট প্ল্যান্ট বলতে পারো, তাদের ক্ষেত্রে এই গৌণ বৃদ্ধিটা দেখা যায়। তাহলে এক কথা হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ হবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই প্ল্যান্টগুলো এই গৌণ বৃদ্ধিটা দেখা যায়। এবার আমরা যদি গৌণ বৃদ্ধিটাকে দেখি বা আমরা যদি স্টেমটাকে ক্রস সেকশন করি, সেটা ট্রান্সভার্স একবার করব, একবার লঞ্জিটিউডিনাল সেকশন করব, তাহলে কি দেখতে পাবো দেখো। তো চলো আমরা ছবির সাহায্যে বুঝে নিই বিষয়টা কি আছে। তো দেখো আমরা যদি একটা স্টেমকে দেখি, ধরো মনে করো একটা স্টেম, এটাকে আমি কি করলাম লঞ্জিটিউডিনাল সেকশন। কিভাবে করব, ধরো এটা আমার স্টেম আছে, আমি ব্লেড দিয়ে উপর নিচে কাটলাম, দ্যাট ইজ দ্য এলএস করার পর আমি ভেতরের দিকের পোরশনটাকে দেখতে পাচ্ছি, এবং ভেতরের দিকে যে পোরশনটা বলেছি দেখো সেখানে হচ্ছে একদম ভেতরের যে পোরশনটা, সেই পোরশনটা হচ্ছে পিত বা মজ্জা।
তাহলে এই পোরশনটা হচ্ছে পিত বা মজ্জা, যেটা দুটো গ্রিন কালারের মাঝে রয়েছে। তারপরে যে পোরশনটা এঁকেছি সেটা হচ্ছে দেখো ক্রস দিয়ে দেখিয়েছি, সেটা হচ্ছে তোমার জাইলেম। এবং জাইলেমের বাইরের দিকে দেখো এদিকে একটা লাল কালারের লেয়ার আছে, এদিকে একটা লাল কালারের লেয়ার আছে। তাহলে এই যে লাল কালারের লেয়ার, সেই লেয়ারটাকে বলা হচ্ছে তোমার কি ক্যাম্বিয়াম, দ্যাট ইজ দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। ওকে, তাহলে এটাও ক্যাম্বিয়াম, তাহলে এদিকটাও কি হবে সেম অ্যাজ এদিকটাও ক্যাম্বিয়াম, এদিকটাও হবে ক্যাম্বিয়াম। এবার ক্যাম্বিয়ামের দুপাশে দেখো ব্লু কালার দিয়ে যে লাইনটাকে মার্ক করা হয়েছে, এটা হচ্ছে তাহলে এই দিকটা, এটা এই একটা লেয়ার, আবার একইভাবে এই দিকে আরেকটা লেয়ার রয়েছে যেটা ক্যাম্বিয়ামের পরবর্তী লেয়ার, সেটাকে বলা হচ্ছে তোমার কি না, সেটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম, সরি প্রাইমারি ফ্লোয়েম, প্রাইমারি ফ্লোয়েম, কারণ যেহেতু প্রাইমারি গ্রোথ, প্রাইমারি ফ্লোয়েম। ওকে, তাহলে এদিকটাও কি হবে, এদিকটাও হবে প্রাইমারি ফ্লোয়েম। এবং প্রাইমারি ফ্লোয়েমে দেখো ক্যাম্বিয়াম, তাহলে দুটো ক্যাম্বিয়াম লেয়ারের ভেতর দিকে সবসময় জাইলেম থাকে, দ্যাট ইজ দ্য প্রাইমারি জাইলেম, যেহেতু আমরা প্রাইমারি গ্রোথ বলছি, প্রাইমারি জাইলেম এবং প্রাইমারি জাইলেম, তারপরে ক্যাম্বিয়াম, তারপরে বাইরের দিকে থাকে হচ্ছে ফ্লোয়েম। সেটা আমরা সবাই দেখেছি যে ভাস্কুলার বান্ডিলের সবসময় ভেতরের দিকে বা সেন্টারের দিকে থাকে হচ্ছে জাইলেম, আর বাইরের দিকে থাকে হচ্ছে ফ্লোয়েম, আর মাঝখানে থাকে ক্যাম্বিয়াম। তাহলে এখানে ঠিক ঘটনাটা ঘটেছে। তাহলে এটা হচ্ছে এনএস অফ স্টেম, এটাকে আমি করেছি এনএস অফ স্টেম। এবার আমি যদি টিএস করি, ট্রান্সফার সেকশন করি, তাহলে ট্রান্সফার সেকশন করলে কি দেখতে পাবো, পাশে আমি ছবিটা আঁকছি। তাহলে ট্রান্সফার সেকশন যদি করা হয় তাহলে আমি এরকম একটা গোল মতো ছবি পাবো, এরকম একটা গোল কালার গোল আমি ছবি পেলাম, যেহেতু পুরো স্টেমটাই আমি টিএস করছি। তাহলে এরপরে মাঝখানের যে পোরশনটা পাবো, তাহলে মাঝখানের পোরশনটা হবে আমার কি পিত, মাঝখানের পোরশনটা হবে পিত বা মজ্জা, পি আই টি এইচ, পিত বা মজ্জা। তার বাইরের দিকে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাকে বলা হচ্ছে তোমার দেখো, তারপর যে লেয়ারটা পাচ্ছি সেটা হচ্ছে জাইলেম, সেটা হচ্ছে জাইলেম। তারপরে কি পাচ্ছি না, তারপরে পাচ্ছি আমরা জাইলেমের পর ক্যাম্বিয়াম পাবো। ওকে, জাইলেমের পর আমরা এখানে ক্যাম্বিয়ামটাও দেখাই, এইখানেই ক্যাম্বিয়ামটা দেখিয়ে দিলাম, ক্যাম্বিয়ামটা একটু মোটা করে দিলাম, ক্যাম্বিয়ামটা একটু মোটা করলাম। ক্যাম্বিয়ামের বাইরে কি থাকবে না, ক্যাম্বিয়ামের বাইরে থাকবে হচ্ছে তোমার ফ্লোয়েম লেয়ার, ফ্লোয়েম লেয়ার, যেটা আগের বারে ক্রস সেকশনে পেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হলো ফ্লোয়েম। ওকে, তার ভেতরে যেটা আছে সেটাকে বলা হলো কি জাইলেম, তাহলে এই পোরশনটা হচ্ছে তোমার জাইলেম, জাইলেম। ওকে, তাহলে এটা কি হলো, একদম ভেতরেটা হচ্ছে পিত, তারপর এটাকে বলেছি কি প্রাইমারি জাইলেম, তারপর হচ্ছে কি ক্যাম্বিয়াম, দ্যাট ইজ ভাস্কুলার ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, তারপরে একদম বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে প্রাইমারি ফ্লোয়েম, এবং এটা হচ্ছে কি টিএস অফ স্টেম। তাহলে স্টেমের একবার এলএস দেখিয়েছি, একবার টিএস দেখিয়েছি। এবার যখন সেকেন্ড হচ্ছে প্রাইমারি গ্রোথের ক্ষেত্রে, যখন সেকেন্ডারি গ্রোথ হবে, সেকেন্ডারি গ্রোথের সময় যে ক্যাম্বিয়ামটা থাকে বা যে ক্যাম্বিয়ামটাকে, এটাকে বলা হচ্ছে কি ভাস্কুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, কারণ ভাস্কুলার বান্ডেলের মধ্যে অবস্থান করছে, ভাস্কুলার ক্যাম্বিয়াম। এই ভাস্কুলার ক্যাম্বিয়াম কি করবে না, ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম এবং বাইরের দিকে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করবে। তো এই ছবিটাকে আরো যদি একটু বিস্তারিতভাবে আঁকি, ধরো মনে করো আমার যে কাণ্ড ছিল, এই হচ্ছে কাণ্ড, এই কাণ্ডের ভেতরের দিকে কি ছিল না, ভেতরের দিকে আমার এরকম ভাস্কুলার বান্ডেলগুলো ছিল, এইভাবে ভাস্কুলার বান্ডেলগুলো থাকবে। তাহলে দেখো যদি ভাস্কুলার বান্ডেলগুলো এইভাবে থাকে, তার কি হয় না, তার মাঝখানে যে রিংটা থাকে সেটা হচ্ছে ক্যাম্বিয়াম রিং, মাঝখানে যে রিংটাকে আমরা পেলাম সেটা হচ্ছে ক্যাম্বিয়াম রিং, প্রত্যেকটা ভাস্কুলার বান্ডেলের মাঝে থাকবে ক্যাম্বিয়াম রিং, এবং এটাকে কি বলা হয় ইন্ট্রাফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। ওকে, ক্যাম্বিয়াম রিং, এটা পিত বা মজ্জা। এর ভেতরের দিকে আমার কি ছিল, ভেতরের দিকে ছিল হচ্ছে আমার জাইলেম, ভেতরের দিকে প্রত্যেকটার ভেতরের দিকে আমার জাইলেম থাকবে, একইভাবে প্রত্যেকটাই আমি জাইলেম আঁকছি, প্রত্যেকটা দেখো ভেতরের দিকে জাইলেম, আর বাইরের দিকে যে লেয়ারটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি না ফ্লোয়েম, যেটা আমি আগের দুটো ছবিতেও দেখালাম। তাহলে বাইরের দিকে এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে ফ্লোয়েম। এবার হচ্ছে
দেখো এবার যখন ক্যাম্বিয়ামের ভাস্কুলার ক্যাম্বিয়াম বা ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়ামে যখন অ্যাক্টিভিটি বাড়বে এবং এখান থেকে আস্তে আস্তে যখন ক্যাম্বিয়াল রিং তৈরি হবে, তো এই জায়গাগুলোর ক্যাম্বিয়ামগুলো, তাহলে এর ভেতরের দিকে বলেছি কি ক্যাম্বিয়ামের ভেতরের দিকে তোমার কি তৈরি হবে, তখন একটা এক্সট্রা লেয়ার তৈরি হবে। এক্সট্রা এইটাকে সরিয়ে দিয়ে, এই জাইলেম স্ট্র্যান্ডটাকে সরিয়ে দিয়ে এখানে কি তৈরি হবে না, এখানে একটা আলাদা সেকেন্ডারি জাইলেম তৈরি হবে প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এটা ভেতর দিকে আরো ঢুকে আসবে। একইভাবে এইটাকেও সরিয়ে দেবে, সরিয়ে দেওয়ার পর এখানে তৈরি হবে একটা কি সেকেন্ডারি জাইলেম। তাহলে প্রত্যেকটা দেখা একটা করে সেকেন্ডারি জাইলেম তৈরি হচ্ছে, প্রত্যেকটাতেই তোমরা পাবে সেকেন্ডারি জাইলেম। ভালো করে বিষয়টাকে বুঝবে, সেকেন্ডারি জাইলেম। একইভাবে এখানেও তাই হবে, সেকেন্ডারি জাইলেম তৈরি হলো। এবং বাইরের দিকে ক্যাম্বিয়ামের বাইরের দিকে, ভেতরের দিকে তো জাইলেম তৈরি হলো, ক্যাম্বিয়ামের বাইরের দিকেও একইভাবে কি তৈরি হবে, ক্যাম্বিয়ামের যখন তুমি বাইরের দিকে যাবে এখানেও তোমার একটা করে লেয়ার তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে এখানে তৈরি হবে একটা লেয়ার, প্রত্যেকটাতেই একটা করে লেয়ার তুমি পাচ্ছ। তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে প্রত্যেকটার মধ্যেই পাচ্ছ দেখো সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে কি হলো পুরো বিষয়টাকে যদি একবার দেখো পয়েন্ট করে নাও, তাহলে প্রথমে কি ছিল, প্রথমে এই জায়গাটায় ছিল হচ্ছে, এটা হচ্ছে তোমার কি, এই জায়গাটাকে বলা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম, আমি শর্টে লিখলাম। তারপরে ভাস্কুলার ক্যাম্বিয়ামে কি বলেছিলাম, প্রথমে যেটা ছিল এটা হচ্ছে তোমার প্রাইমারি জাইলেম, প্রাইমারি জাইলেম, আর এটা ছিল তোমার কি প্রাইমারি ফ্লোয়েম। ওকে, এবার ভাস্কুলার ক্যাম্বিয়ামে যখন অ্যাক্টিভিটি বাড়লো বা ক্যাম্বিয়াম রিং তৈরি করলো, তখন কি হলো, ক্যাম্বিয়াম রিং এর বলেছি ভেতরের দিকে জাইলেম সেকেন্ডারি জাইলেম আর বাইরের দিকে সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে এই যে লেয়ারটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে কি সেকেন্ডারি ফ্লোয়েম। আর এই যে এখানে যে ডট ডট দিয়ে যে জায়গাটা দেখিয়েছি সেটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। তাহলে দেখো ক্যাম্বিয়াম রিংয়ের অ্যাক্টিভিটি যখন বাড়বে তখন ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম এবং বাইরের দিকে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে। তাহলে এই হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। এবার দেখো সেকেন্ডারি গ্রোথ যখন হবে, যখন ক্যাম্বিয়ামটা তৈরি হবে, তাহলে এই জায়গাটা আরো কি হবে, ফ্লোয়েম যখন তৈরি হলো তাহলে এইটা আরো এদিকে গ্রোথ বাড়বে, এটার গ্রোথটা আরো এদিকে হবে। একইভাবে এই গ্রোথটা কি হবে, সামনের দিকে চলে আসবে, তাহলে এটাও সামনের দিকে বাড়তে থাকবে। তাহলে এটা কি হচ্ছে, ফ্লোয়েম ভেতরের দিকে ঢুকছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হবে, যেহেতু চাপ সৃষ্টি হচ্ছে তাহলে এটা গ্রোথটা বেড়ে গেল। ফলে এখানে কি হচ্ছে না, পিচটা আস্তে আস্তে ছোট হতে শুরু করছে এবং ফ্লোয়েম গুলো আস্তে আস্তে ভেতরের দিকে ইনক্রিজ করছে। তাহলে ফ্লোয়েমও কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে। ফলে ভেতরের দিকে একটা চাপের সৃষ্টি হচ্ছে, চাপের সৃষ্টি হচ্ছে, সেকেন্ডারি জাইলেম গুলো যখন ভেতর দিকে ঢুকছে চাপের সৃষ্টি হচ্ছে। এবার একইভাবে ফ্লোয়েমটাও কি করবে, ফ্লোয়েমটাও বাইরের দিকে বেরোতে শুরু করবে, কারণ এখান থেকে কি হচ্ছে, ফ্লোয়েম এই দিকে যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো বাইরের দিকে একটা অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে ফ্লোয়েম একটা বাইরের দিকে চাপ সৃষ্টি করছে। তাহলে ভেতরের দিকে আস্তে আস্তে সেকেন্ডারি জাইলেম যখন তৈরি হচ্ছে, প্রাইমারি জাইলেম গুলো ভেতরের দিকে চলে যাচ্ছে, মানে পিঠের দিকে চলে যাচ্ছে। ফলে এই জাইলেম গুলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে অ্যাকুমুলেট হয়ে জড়ো হয়ে একটা জায়গায় আস্তে আস্তে কি হবে, একটা চাপের সৃষ্টি করবে। ফলে এখানে একটা গৌণ কলা সমষ্টিগুলো এসে বা প্রাইমারি জাইলেমগুলো এসে আস্তে 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 নন লিভিং হয়ে যাবে এবং এর মধ্যে বিভিন্ন পদার্থ জমা হয়ে এটা ডিপ ইন কালার তৈরি করবে। ফলে এখানে তৈরি হয়ে যাবে তোমার যেটা, সেটা হচ্ছে যে হার্ডউড, কারণ এটা হচ্ছে জাইলেম উড ফাইবার। তাহলে জাইলেমগুলো এখানে জমা হতে হতে তৈরি ভেতরে যে গাঢ় বর্ণের এবং কঠিন শক্ত একটা স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে হার্ডউড। আমরা যদি দেখি কোন একটা গাছের কাটা অংশকে দেখি, তাহলে ভেতর দিকটা একটু কালো রঙের হয় বা ধূসর বাদামি বর্ণের হয়, মানে বাইরের তুলনায় পরিধির তুলনায় ভেতরের দিকটা গাঢ় ডিপ হয় কালারটা। তো এই জন্যই যেহেতু জাইলেম গুলো চলে আসছে, জমা হচ্ছে, জমা হয়ে গিয়ে এটা হার্ডউড তৈরি করছে। আর তুলনামূলকভাবে বাইরের দিকে যেগুলো প্রাইমারি জাইলেম রয়েছে, সেকেন্ডারি জাইলেম রয়েছে, সেগুলো কি হচ্ছে অনেকটা সফট, ফলে সেইগুলো হচ্ছে তোমার কি স্যাপউড। তাহলে এই বিষয়টা আমরা আসবো। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। ফলে ভেতরের দিকে একটা চাপ তৈরি হলো এবং যখন সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হচ্ছে, প্রাইমারি ফ্লোয়েম কি হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ফলে পরিধির দিকে যখন যাচ্ছে, মানে পরিধির দিকে একটা চাপের সৃষ্টি হচ্ছে।
এবং এই নিয়েই হচ্ছে আমাদের টোটাল সেকেন্ডারি গ্রোথ। ফলে গাছ কি হবে, আস্তে আস্তে পোস্টের দিকে বাড়তে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কেন বাড়ছে। না পুরো বিষয়টাকে আরেকবার বলি আমি, যেটা হচ্ছে প্রাইমারি জাইলেম প্রথম অবস্থায় ছিল ক্যাম্বিয়ামের দুই পাশে, বাইরের ভেতরের দিকে জাইলেম এবং বাইরের দিকে হচ্ছে ফ্লোয়েম। এবার যখন ভাস্কুলার ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটি বেড়ে গেল তখন কি হচ্ছে না, তখন প্রাইমারি জাইলেম স্ট্র্যান্ডকে সরিয়ে দিয়ে তার জায়গায় সেকেন্ডারি জাইলেম তৈরি হচ্ছে। ফলে প্রাইমারি জাইলেমগুলো সেন্টারের দিকে আগাচ্ছে, আমি দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। ফলে এই জায়গায় কি হচ্ছে, প্রাইমারি জাইলেমগুলো জমা হবে, ফলে একটা চাপের সৃষ্টি হবে এবং ওই সময় কি হবে, ওই সময় এর মধ্যে বিভিন্ন পদার্থগুলো জমা হবে, ফলে এরা ডিভিশন ক্ষমতা হারিয়ে ফেলবে বা এরা বিভাজিত হবে না। হতে হতে সেই সময় কি হচ্ছে, এই জায়গাগুলো এসে কাঠ বা বিভিন্ন ট্যানিন মোম জাতীয় পদার্থ এই সমস্ত জাইলেমগুলোর মধ্যে জমা হয়ে তোমার এটা করবে কি না, এখানে একটা ঘন বা গাঢ় বর্ণের একটা কাষ্ঠল অংশ তৈরি করবে, যেহেতু জাইলেম আছে তাই এটাকে বলা হচ্ছে কি, ভেতরের দিকের অংশটাকে বলা হচ্ছে হার্ডউড বা সারকাষ্ঠ। আর একইভাবে এই ক্যাম্বিয়ামের বাইরের দিকে প্রথমে ছিল তোমার কি প্রাইমারি জাইলেম, যখন সেকেন্ডারি গ্রোথ হলো প্রাইমারি জাইলেমকে ঠেলে বাইরের দিকে সরিয়ে দিয়ে এখানে তৈরি হচ্ছে, প্রাইমারি ফ্লোয়েমকে ঠেলে বাইরের দিকে বার করে এখানে তৈরি হচ্ছে কি সেকেন্ডারি ফ্লোয়েম। ফলে প্রাইমারি ফ্লোয়েম বাইরের দিকে বের হচ্ছে এবং এই জায়গায় ফলে কি হচ্ছে, বাইরের দিকে বা পরিধি বরাবর বাইরের দিক বরাবর একটা চাপের সৃষ্টি হচ্ছে এবং এর ফলেই গাছটা কি হচ্ছে, আস্তে আস্তে পোস্টের দিকে বাড়তে শুরু করছে। ভেতর দিকে জাইলেম তৈরি হচ্ছে সেকেন্ডারি জাইলেম, আর বাইরের দিকে তৈরি হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। এইভাবে গাছের গৌণ বৃদ্ধিটা ঘটে, ফলে গাছ সরু থেকে আস্তে আস্তে মোটা হতে শুরু করে। এই হচ্ছে পুরো বিষয়টা, এই হচ্ছে পুরো বিষয়টা সেকেন্ডারি গ্রোথের মেন কনসেপ্ট। এবার আমরা চলে আসব, আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা এবার চলে আসি যে জায়গাটায়, সেটা হচ্ছে কিভাবে হয় গ্রোথটা, কিভাবে হয়। এবার যদি আমি বলি গ্রোথটা, আমরা স্টিল স্ট্রাকচারটা পড়িয়েছিলাম, আমি আগেই বলেছিলাম যে সেকেন্ডারি গ্রোথ পড়তে গেলে আমাদের ভাস্কুলার বান্ডেল এবং স্টিলি ক্যাম্বিয়াম এই জায়গাগুলো পড়তে হবে এবং অলরেডি আমরা সেই জায়গাগুলো পড়ে ফেলেছি। তো দেখো স্টিলির ভেতরের দিকে এক ধরনের গ্রোথ হয় এবং আমি এখানে যেটা বলেছি দেখো পুরোপুরি কি বলেছি, ভাস্কুলার বান্ডেল দিয়ে বলেছি, মানে কি স্টিলির ভেতরের গ্রোথটা বলেছি। এবার শুধু কি স্টিলির ভেতরেই গ্রোথ হয় না, স্টিলির বাইরেও গ্রোথ হতে পারে। তাহলে গ্রোথটা স্টিলির ভেতরে হলে তখন বলবো ইন্টারস্টিলার গ্রোথ, আর যদি স্টিলের বাইরের দিকে হয় তখন তাকে বলবো এক্সট্রা স্টিলার গ্রোথ। তাহলে স্টিলের ভেতরে কি কি ফর্মেশন হয় এবং স্টিলের বাইরে কি কি ফর্মেশন হয়, তো এই নিয়ে যে কনফিউশনগুলো আছে দেখো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সবার বিষয়টা বা বেসিক কনসেপ্ট যেটা সেকেন্ডারি গ্রোথের সবাই বুঝতে পেরেছো। কারণ যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে অবভিয়াসলি জানাতে পারো। আর এবার আমরা তাহলে চলে আসি যে একদম স্টেপস বা কি কিভাবে হচ্ছে, বা ইন্টারস্টেলার গ্রোথে কি কি ঘটনাগুলো ঘটে আর এক্সট্রাস্টেলার গ্রোথে কি কি ঘটনাগুলো ঘটে। তাহলে এটা পড়লেই আমাদের টোটাল সেকেন্ডারি গ্রোথটা কমপ্লিট হবে। তো চলো আমরা দেখে নিই কি কি ইভেন্টস আছে ইন্টারস্টেলার এন্ড এক্সট্রাস্টেলার। তো দেখো সেকেন্ডারি গ্রোথ তার দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি, সেকেন্ডারি গ্রোথ ইন ইন্টারস্টেলার রিজিয়ন বা অন্তঃস্টেলীয় অঞ্চলে বা স্টিলের ভেতরের গ্রোথ, আর সেকেন্ডারি গ্রোথ ইন এক্সট্রাস্টেলার রিজিয়ন বা বহিঃস্টেলীয় অঞ্চলে বা স্টিলের বাইরের দিকের গ্রোথ। এবার কি কি ইভেন্টস আছে দেখে নাও। প্রথমে আমরা চলে আসি সেকেন্ডারি গ্রোথ ইন ইন্টারস্টেলার রিজিয়ন, স্টিলের ভেতরে কি কি গ্রোথ হয়। দেখো এখানে চারটে ঘটনা ঘটে। এ ফর্মেশন অফ ক্যাম্বিয়াম রিং, ক্যাম্বিয়াম রিং, তাহলে প্রথমে ক্যাম্বিয়াম রিং তৈরি হবে। দু নম্বর কি, বি হচ্ছে ফর্মেশন অফ সেকেন্ডারি টিস্যু, সেকেন্ডারি টিস্যু, তাহলে দু নম্বর কি তৈরি হলো, প্রথমে ক্যাম্বিয়াম রিং তৈরি হলো তারপরে সেকেন্ডারি টিস্যু তৈরি হচ্ছে। তারপরে কি তৈরি হচ্ছে না, ফর্মেশন অফ সেকেন্ডারি মেডুলারি রেজ, মেডুলারি রেজ, মেডুলারি রেজ। আর লাস্ট 4 নম্বর যেটা তৈরি হয় ফর্মেশন অফ অ্যানুয়াল রিং, ফর্মেশন অফ অ্যানুয়াল রিং বা বর্ষবলয়ের উৎপত্তি, অ্যানুয়াল রিং। তাহলে এই চারটে, তাহলে প্রথমে ক্যাম্বিয়াম রিং তৈরি হবে, তারপরে সেকেন্ডারি টিস্যু, দেন মেডুলারি রেজ, দেন অ্যানুয়াল রিং। তাহলে ইন্টারস্টেলার রিজিয়নে এই চারটে ফর্মেশন হবে। এবার যদি আমরা চলে আসি যে এক্সট্রাস্টেলার রিজিয়নে কি কি তৈরি হয়, তাহলে এক্সট্রাস্টেলার রিজিয়নে দেখি যদি প্রথমেই তৈরি হয় ফর্মেশন অফ পেরিডার্ম, পেরিডার্ম তৈরি হবে।
বি হচ্ছে ফরমেশন অফ বার্ক বা ছাল বা বাকল তৈরি হবে, আর 3 নম্বর হচ্ছে লেন্টিশেল তৈরি হবে, লেন্টিশেল। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ইভেন্টস, যেটা হচ্ছে একটা সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে এই 6টা ইভেন্ট আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কি কি বললাম? সেকেন্ডারি গ্রোথে ইন্টারস্টেলার রিজিয়নের যদি গ্রোথ দেখি, ইন্টারস্টেলার রিজিয়নে আমার তৈরি হচ্ছে 4টে, প্রথমে ক্যাম্বিয়াম রিং, তারপর সেকেন্ডারি টিস্যু, দেন মেডুলারি রেস, এন্ড 4 নম্বর হচ্ছে অ্যানুয়াল রিং। আর যদি এক্সট্রাস্টেলারে চলে যাই, এক্সট্রাস্টেলারের ক্ষেত্রে আমার কি কি তৈরি হচ্ছে? ফার্স্ট অফ অল পেরিডার্ম, দেন বার্ক, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে লেন্টিশেল, সেটা তৈরি হচ্ছে। এবার তাহলে আমরা পরপর ঘটনাগুলোকে দেখে নেব। আমরা প্রথমেই যেটা যাব সেটা হচ্ছে ফরমেশন অফ ক্যাম্বিয়াম রিং। তাহলে ক্যাম্বিয়াম রিং কিভাবে তৈরি হয় সেই জায়গাটা আমরা দেখব। যদিও আমরা এর আগেই পড়েছি যে আমাদের যখন আমরা 1 নম্বরটা আলোচনা ঢুকছি, পয়েন্ট 1 ফরমেশন অফ দ্য ক্যাম্বিয়াম রিং, ক্যাম্বিয়াম রিং কিভাবে তৈরি হচ্ছে। আমরা যদি একটা স্টেমের শুধু আমি স্টিলের ভেতরের অংশটাকে আঁকবো, স্টিলের বাইরের অংশটা আঁকবো না, কারণ এটা হচ্ছে আমার কি এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস, ডার্মিস। কেন আঁকবো না? না আমরা ইন্টারস্টেলার গ্রোথটাকে করছি, এক্সট্রাস্টেলার গ্রোথ করছি না। তাহলে ভাস্কুলার বান্ডেলগুলো যদি আমি আঁকি, আমার ভাস্কুলার বান্ডেলগুলো এইভাবে ছিল, আমি ভাস্কুলার বান্ডেলগুলোকে আঁকলাম। তাহলে এদের মাঝখানে কি আছে? ক্যাম্বিয়াম রিং, ক্যাম্বিয়াম রিং আছে এদের মাঝখানে। ক্যাম্বিয়াম রিং এর কি আছে? না ক্যাম্বিয়াম রিং এর একদিকে আছে তোমার কি জাইলেম, এগুলো হচ্ছে আমার জাইলেম, আমরা সবাই জানি ভেতরের দিকে জাইলেম থাকে, আর বাইরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি না ফ্লোয়েম। তাহলে এগুলো হলো আমার ফ্লোয়েম। এবার দেখো তাহলে প্রত্যেকটা ভাস্কুলার বান্ডেলের মাঝখানে যে ক্যাম্বিয়ামটা আছে এটাকে কি বলে? না এটাকে বলে ইন্ট্রাফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। তাহলে এই যে ভাস্কুলার বান্ডেলের মাঝে যে ক্যাম্বিয়ামটাকে আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে ইন্ট্রাফ্যাসিকিউলার, FASCI, ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। এবার কি হয়? এই জায়গাটা নিয়ে কোনো অসুবিধা নেই, দেখো প্রত্যেকটাতে দেখো এখানে 5টা ভাস্কুলার বান্ডেল লিখেছি, 5টাতে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আছে। এবার আমরা যদি এই ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের মাঝে কি থাকে, এই জায়গাটা এইভাবে ফাঁকা থাকে না, তাহলে এইভাবে কি থাকে না রে সেলস বা রশ্মি কোষ থাকে। এই রশ্মি কোষগুলো প্রত্যেকটা জায়গায় থাকে এবং এই কোষগুলো হচ্ছে প্যারেনকাইমাটাস, এরকম সরু সরু রশ্মির মতো কোষ থাকে, এইগুলো হচ্ছে প্যারেনকাইমাটাস এবং এগুলোকে তোমার রশ্মি কোষ বলা হচ্ছে বা রে ইনিশিয়ালস বলা হয়। তাহলে এই রশ্মি কোষগুলো কি করে না এই প্যারেনকাইমাটাস রশ্মি কোষগুলো বা মেডুলারি রেসগুলো, তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? মেডুলারি রেস, মেডুলারি রেস বা মেডুলারি রশ্মি। এই মেডুলারি রশ্মিগুলো হচ্ছে কি প্যারেনকাইমাটাস, প্যারেনকাইমাটাস, কাইমাটাস বা প্যারেনকাইমাকোস মাটাস। তাহলে এরা কি করতে পারে? ডিভাইড করতে পারে। এবং কিছু মেডুলারি রেস যারা কি করে না যারা এখানে হচ্ছে ফিতের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, ফিতের মতো একটা স্ট্রাকচার তৈরি করে। তাহলে কিরকম দেখতে হবে? কিছু কিছু কোষ ফিতের মতো একটা করে স্ট্রাকচার তৈরি করছে, জাস্ট লাইক স্ট্রিপ। তাহলে এটাকে একটু ভেতর দিকে ঢোকাতে হবে, তাহলে এরকম ফিতের মতো স্ট্রাকচার তৈরি করলো। এবং এগুলো কি হচ্ছে এই এটাকে যদি একটু ভেতর দিকে ঢুকিয়ে দাও তাহলে এটা হবে এই রকম। তাহলে দেখো কি হলো, এই যে ফিতের মতো যে স্ট্রাকচারটা তৈরি হলো এই স্ট্রাকচারটাকে বলছে কি না এই স্ট্রাকচারটা পরে কনভার্ট হয়ে যাচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এটা কিসে পরিণত হচ্ছে? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আগেরটা বলেছিলাম ইন্টারফ্যাসিকুলার, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে কি তৈরি হলো? তাহলে পুরো বিষয়টা একবার দেখে নাও। দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝে যে ক্যাম্বিয়াম ছিল সেটা হচ্ছে কি, তাহলে কোন জায়গাটা? এই জায়গাটা। দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝে যে কালো রঙের যে ক্যাম্বিয়ামটা ছিল সেই ক্যাম্বিয়ামটাকে বলা হচ্ছে ইন্ট্রাভ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝে যে মেডুলারি রেসগুলো ছিল যেগুলো প্যারেনকাইমাটাস সেল দ্বারা তৈরি, সেগুলোর কিছু কোষ কি হলো না ডিভাইড করে একটা ফিতের মতো স্ট্রাকচার তৈরি করলো। তাহলে মাঝে মাঝে একটা ফিতের মতো বা দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝে যে ফিতের মতো স্ট্রাকচার এটাকে কি হচ্ছে, এটা পরে ক্যাম্বিয়ামে কনভার্ট হচ্ছে বা ক্যাম্বিয়াম তৈরি করছে, এইটাকে বলা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে কি হলো, পুরো একটা আমার এ জুড়ে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে না, গোল একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে রিং লাইক স্ট্রাকচার।
পুরো স্টিলের ভেতরে, তাহলে এইটাকেই বলা হচ্ছে কি ক্যাম্বিয়াল রিং। তাহলে এই পুরো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম রিং। তাহলে ক্যাম্বিয়াম রিং কি করে তৈরি হলো? তাহলে আমি বলতে পারি ইন্ট্রাফ্যাসিকিউলার প্লাস ইন্টারফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম, দুটো মিলে তৈরি হচ্ছে কি না, দুটো মিলে আমার তৈরি হচ্ছে ক্যাম্বিয়াম রিং। তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের হয়ে গেল ক্যাম্বিয়াম রিং ফর্মেশন। তো এটা গেল আমাদের ক্যাম্বিয়াম রিংটা কিভাবে তৈরি হলো, ফার্স্ট পয়েন্ট আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব কোথায় না, পয়েন্ট নাম্বার 2 বা বি, যেটা বলছে ফর্মেশন অফ দ্য সেকেন্ডারি টিস্যু। তাহলে সেকেন্ডারি টিস্যু যদিও অলরেডি আমরা পড়ে ফেলেছি, সেকেন্ডারি টিস্যু কি আছে না, সেকেন্ডারি টিস্যু এটা যখন ছিল এটা কি প্রাইমারি জাইলেম ভেতর দিকে এবং বাইরের দিকে হচ্ছে প্রাইমারি ফ্লোয়েম। তাহলে এই ছবিটাতে আমি যদি দেখাই ক্যাম্বিয়াম রিং এর কি হয়, তা বলেছিলাম ক্যাম্বিয়াম রিং এর ভেতরের দিকে কি হয়, এটাকে প্রাইমারি জাইলেমটাকে ভেতরের দিকে ঠেলে দিয়ে এই জায়গায় কি হয় সেকেন্ডারি জাইলেম। তাহলে এই জায়গাগুলো কি তৈরি হবে, সেকেন্ডারি জাইলেম, প্রত্যেকটাতেই ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম, প্রাইমারি জাইলেম ভেতরের দিকে সরে যাবে, অলরেডি আমরা একটু আগেই বলে এসেছি। হলো, আর বাইরের দিকে কি তৈরি করবে না, বাইরের দিকে যেটা তৈরি করবে সেটা হচ্ছে প্রাইমারি ফ্লোয়েমকে বাইরের দিকে ঠেলে দিয়ে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করবে। তাহলে বাইরের দিকে ঠেলে দিয়ে কি তৈরি হচ্ছে, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হচ্ছে। তাহলে এইভাবে কি হবে, ক্যাম্বিয়াম রিং থেকে, তাহলে ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে তোমার ভেতরের দিকে তৈরি হচ্ছে সেকেন্ডারি জাইলেম আর বাইরের দিকে তৈরি হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। আমরা যদি একটা আঁকি, আমরা পুরোটা না এঁকে আমরা যদি একটার ছবি আঁকি, তাহলে মনে করো আমি এই ছবিটাকে বের করে নিয়ে আসি, এই ছবিটাকে, তাহলে এই ছবিটাকে বের করে আনলে আমি যে স্ট্রাকচারটা দেখতে পাবো, দেখো প্রথম পর্যায়ে কি ছিল, প্রথম পর্যায়ে আমার এই রকম ছিল, মাঝখানে আমি ক্যাম্বিয়াম রিং বললাম, ক্যাম্বিয়াম রিং দেখালাম। এবার ক্যাম্বিয়াম রিং এর এটা আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। তাহলে ইনসাইডে ফ্লোয়েম থাকে, ইনসাইডে থাকে জাইলেম আর আউটসাইডে ফ্লোয়েম, এটা গেল। আর ভেতরের দিকে যে অংশটা ছিল আমি কালো ডট দিয়ে দেখাচ্ছি, তাহলে এইটা হচ্ছে তোমার কি না জাইলেম। তাহলে আমি এটাকে করে দিলাম একদম আউটসাইড, আর এটা করলাম ইনসাইড, কারণ এর ভেতরে পিত আছে, ইনসাইড। তাহলে এটা যেটা আছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইমারি জাইলেম, আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারি ফ্লোয়েম। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। আর মাঝখানে আছে তোমার তো ক্যাম্বিয়াম। যখন সেকেন্ডারি গ্রোথ হচ্ছে, মানে এই ছবিটা যখন আসছে বা সেকেন্ডারি টিস্যু যখন তৈরি হচ্ছে, তাহলে এই ছবিটা কি হয়ে যাচ্ছে, এই ছবিটাই দেখো, এই ছবিটাই কনভার্ট হচ্ছে আবার কি রকম আকারে বড় হবে, মাঝখানে ক্যাম্বিয়াম রিং রয়ে গেল, মাঝখানে তোমার রয়ে গেল ক্যাম্বিয়াম রিং, প্রাইমারি ফ্লোয়েমকে এদিকে ঠেলে দেবে, প্রাইমারি জাইলেমকে ভেতরের দিকে ঠেলে দেবে। তাহলে দিলে কি তৈরি হবে, এইখানে চলে এলো তোমার কি, এখানে চলে এলো তোমার প্রাইমারি জাইলেম, আর এখানে তৈরি হলো কি সেকেন্ডারি জাইলেম। ওকে, একইভাবে এই দিকটায় তোমার কে চলে আসবে, প্রাইমারি ফ্লোয়েম বাইরের দিকে সরে যাবে, আর এইখানে তৈরি হবে কি, এখানে তৈরি হয়ে যাবে এই জায়গাটা যেটা, এটা তৈরি হয়ে গেল তোমার সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে পুরো বিষয়টা একবার দেখে নাও, প্রাইমারি ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম, সেকেন্ডারি জাইলেম, প্রাইমারি জাইলেম। তাহলে সেকেন্ডারি টিস্যু তৈরি হয়েছে, ভেতরের দিকে সেকেন্ডারি জাইলেম, বাইরের দিকে সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে এটা গেল 2 নম্বর পয়েন্ট, সেকেন্ডারি টিস্যু ফর্মেশন। আশা করছি সবাই বুঝতে পারছো। এবার আমাদের 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে তোমার ফর্মেশন অফ মেডুলারি রেস। তো আমরা ফর্মেশন অফ মেডুলারি রেস কিভাবে হয় সেটা একটু দেখব। তো চলো আমরা দেখি। তাহলে দেখো, এবার আমরা চলে আসছি কোথায়, আমাদের 2 নম্বর পয়েন্টটা কমপ্লিট। এবার আমরা চলে আসছি আমাদের 3 নম্বর পয়েন্ট, কি সেকেন্ডারি মেডুলারি রেস ফর্মেশন। দেখো, আমরা আগেই দেখেছি প্রথম পয়েন্টে যে এখানে একটা ক্যাম্বিয়াম রিং তৈরি হয়। এই ক্যাম্বিয়াম রিংটার মাঝে কি বলেছিল, প্যারেনকাইমা একটা সেল থাকে।
কখনো কখনো এই ক্যাম্বিয়াম ভেতরের দিকে জাইলেম এবং ফ্লোয়েম, তাহলে এর কাজ কি ভেতরের দিকে জাইলেম তৈরি করা এবং বাইরের দিকে ফ্লোয়েম তৈরি করা, কিন্তু অনেক সময় এই জাইলেমও তৈরি করে না আবার ফ্লোয়েমও তৈরি করে না, তাহলে কোনোটাই করলো না, তাহলে কি করে না এরকম সরু সরু পটির মতো বা ফিতের মতো স্ট্রাকচার তৈরি করে ভেতরে এবং বাইরে। পাশের ছবিতে তোমরা দেখে নাও, পাশের ছবিতে দেখো দেওয়া রয়েছে এরকম ভেতর দিকে এরকম সরু সরু পটির মতো স্ট্রাকচার তৈরি করছে বা এরকম সরু সুতোর মতো অংশ গঠন করে। এই সরু সুতোর মতো অংশগুলোকেই বলা হচ্ছে বা ফিতের মতো অংশগুলোকেই বলা হচ্ছে মেডুলারি রেস। পাশের ছবিটা দেখো সুন্দরভাবে বুঝতে পারবে, এটাই হচ্ছে মেডুলারি রেস, মেডুলারি রেস ফর্মেশন হয়ে গেল। খুব সিম্পল। তাহলে কি বললাম যে ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে তোমার অবভিয়াসলি এটা ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, মাঝখানে প্যারেনকাইমাটাস সেলগুলো জাইলেম বা ফ্লোয়েম তৈরি না করে তোমার কি করছে না কিছু ফিতের মতো স্ট্রাকচার তৈরি করছে। দেখো এগুলো হচ্ছে তোমার কি সেকেন্ডারি মেডুলারি রেস। তাহলে সেকেন্ডারি মেডুলারি রেস ফর্মেশন কমপ্লিট। এবার চলে আসছে অ্যানুয়াল রিং। অ্যানুয়াল রিং কি না দেখো এটা তাহলে 3 নম্বর কমপ্লিট। এবার চলে আসছে 4 নম্বর ফর্মেশন অফ অ্যানুয়াল রিং। এর মানে বাংলা হচ্ছে বর্ষ বলয়, বর্ষ বলয় তৈরি করবে। তাহলে কি এই বর্ষ বলয় না আমাদের যত সেকেন্ডারি গ্রোথ হবে তাহলে কি হবে আমরা দুটো একটা করে জাইলেম স্ট্যান্ড পাবো, গোটা কাণ্ড জুড়ে জাইলেম স্ট্যান্ড থাকবে। তাহলে যদি আমি ছবিটাকে আঁকি তাহলে ছবিটা যদি আঁকি এইরকম হবে, ধরো এটা পিক, তাহলে এটা একটা রিং, এটা একটা রিং, তাহলে এইভাবে কি হবে জাইলেম রিং গুলোকে আমরা দেখতে পাবো। যত গৌণ বৃদ্ধি হবে তত আমাদের জাইলেম রিং দেখতে পাওয়া যাবে। তাহলে এই জাইলেম রিং গুলো বছরে কটা করে তৈরি হয় না দুটো করে তৈরি হয়। ওকে, তাহলে গৌণ বৃদ্ধিকালে ক্যাম্বিয়ামের সক্রিয়তার ফলে গৌণ বৃদ্ধিকালে উদ্ভিদের কি হচ্ছে না বৃক্ষজাতীয় উদ্ভিদের ক্ষেত্রে গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম যেটা কি হয় বলয় আকারে মানে বলয়ের মতো সঞ্চিত হতে থাকে। এবং এই যে জাইলেম রিং বা সেকেন্ডারি গ্রোথ কটা বা সেকেন্ডারি গ্রোথের সময় বছরে কটা জাইলেম তৈরি হয় না দুটো জাইলেমের এরকম স্ট্যান্ড। তাহলে এরকম ভাবে যদি এটা একটা হলো তার ওই বছরই আর একটা হবে, তারপরের বছর আরেকটা বা দুটো, তাহলে প্রত্যেক বছর দুটো করে এরকম জাইলেমের স্ট্যান্ড আমরা দেখতে পাবো বা কাস্টিক উপাদান দেখতে পাবো। তো সেকেন্ডারি জাইলেম কবার তৈরি হয় না দুবার। তাহলে সেকেন্ডারি জাইলেমকে আমরা যদি ভাগ করি সেকেন্ডারি জাইলেম, তাহলে দেখো সেকেন্ডারি জাইলেম রিং কটা হচ্ছে না বছরে দুটো তৈরি হচ্ছে। একটা হচ্ছে তোমার আর্লি উড, যেহেতু জাইলেমকে উড এলিমেন্ট বা কাষ্টিক উপাদান বলে তাই এটাকে বলা হচ্ছে আর্লি উড মানে প্রথমে তৈরি হয়। আর এটা হচ্ছে তোমার লেট উড। তাহলে কটা জাইলেম রিং তৈরি হচ্ছে দুটো। প্রথমে যেটা তৈরি হচ্ছে একই বছরে দুটো করে তৈরি হয়, তাহলে প্রথমে যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে আর্লি উড। ওকে, এবং এই আর্লি উড প্রথমে তৈরি হয় এবং এটা বসন্তকালে তৈরি হয়, তাই এটাকে বলা হয় আর্লি উড অর স্প্রিং উড। স্প্রিং উড বা বসন্ত কাষ্ঠ বসন্তকালে তৈরি হয় বলে। আর লেট উড যেটা পরে তৈরি হয় একই বছরে সেটা গ্রীষ্মকালে তৈরি হয়, তাই এটাকে বলা হয় সামার অর আটাম উড, সামার অর আটাম উড। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার গ্রীষ্মকালে তৈরি হচ্ছে এবং এটা হচ্ছে তোমার বসন্তকালে তৈরি হচ্ছে। এই দুটো কাষ্ঠের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কি রকম? আর্লি উড বা স্প্রিং উড এগুলোর হচ্ছে যদি আমি একটা ছবি আঁকি তাহলে এটা আরো বুঝতে সুবিধা হবে। স্প্রিং উডের ভেসেল গুলো কি হয় না ছোট টাইপের হয়, আর যেটা তোমার লেট উড আছে তার ভেসেল গুলো একটু বড় টাইপের হয়, মানে পাইপটা মোটা হয় আর কি, জাইলেম স্ট্যান্ডটা সরু হয়, এর জাইলেম স্ট্যান্ডটা মোটা হয়। এছাড়াও আরো এদের কয়েকটা পয়েন্ট আছে যেগুলো বলে দিই। সেটা হচ্ছে যে হালকা হবে, কম ছিদ্রযুক্ত হবে। তাহলে আর্লি উড হলে এটা কি হবে না আর্লি উডের ক্যারেক্টার কি হালকা কম ছিদ্রযুক্ত। ওকে, কম ছিদ্রযুক্ত হবে, তন্তুর পরিমাণ বেশি থাকবে, তন্তুর পরিমাণ কম থাকবে, তন্তুর পরিমাণ কম থাকবে বা ফাইবার যেগুলো থাকে সেগুলো তন্তুর পরিমাণ কম থাকবে। এগুলো হচ্ছে আর্লি উড বা স্প্রিং উডের বৈশিষ্ট্য। তাহলে যে কাষ্ঠিক উপাদানগুলি বা যে সমস্ত সেকেন্ডারি জাইলেম কি হবে হালকা, কম ছিদ্রযুক্ত, তন্তু পরিমাণ কম এবং সরু গহ্বরযুক্ত বা সরু নলযুক্ত সেটাকে বলা হচ্ছে স্প্রিং উড। আর গ্রীষ্মকালে যে কাঠটা তৈরি হচ্ছে বা পরে যেটা ওই একই ইয়ারে পরে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি
সেটা হচ্ছে তোমার লেট উড বা সামার উড অথবা অটাম উড। এটা কি হবে না, এটা হবে দৃঢ় এবং গাঢ় বর্ণের, মানে এটা হার্ড হবে। তাহলে দৃঢ় বা হার্ড, গাঢ় বর্ণের হবে, গাঢ় বর্ণের হবে, জাইলেম উপাদানের পরিমাণ কম থাকবে, জাইলেমের উপাদান বা তন্তুর পরিমাণ কম, এগুলো কিন্তু হবে। এবং সরি, তন্তুর পর জাইলেমের পরিমাণ কম, তাহলে জাইলেম উপাদান কম থাকবে, জাইলেম উপাদান কম, উপাদান কম কিন্তু তন্তু বেশি, সরি একটু বলতে ভুল করলাম, কিন্তু তন্তুর পরিমাণ বেশি, তন্তু বা ফাইবার বেশি থাকবে, কারণ আর্লিউডে কম থাকে। তাহলে এই হলো তোমার আর্লিউড আর লেটউড। তাহলে এইভাবে আর্লিউড এবং লেটউড দুটো মিলে কি তৈরি করবে না, একটা স্ট্রাকচার তৈরি করবে, যেটা হচ্ছে তোমার, যেটাকে বলা হচ্ছে অ্যানুয়াল রিং ফর্মেশন হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে, আবার একবার ছবিটা আমি আঁকছি। তাহলে এই যদি কাঠ, একটা গাছের কাটা গুড়ি হয়, তাহলে আমি বছরে কি পাবো না, দুটো করে এরকম স্ট্যান্ড পাবো। এবং অবভিয়াসলি এগুলো সোজা থাকবে না, সোজা থাকবে না, কারণ এগুলো কি হবে, প্রেসার, প্রচুর প্রেসার থাকে, ফলে গাছের কাটা অংশ যদি দেখো, তাহলে এই জায়গাগুলো দেখতে পাবে তোমরা এইভাবে অবস্থান করছে। এবং এইখান থেকে দেখেই একটা গাছের কি করা যায়, বয়স নির্ধারণ করা যায়, বয়স নির্ধারণ করা যায়, এইভাবে দেখবে গাছের মধ্যে আছে। এইগুলো কি বলা হচ্ছে, অ্যানুয়াল রিং, অ্যানুয়াল রিং বা বর্ষ বলয়। কটা করে রিং নেবে না, দুটো করে, একটা হচ্ছে লেট অ্যান্ড আর্লি, দুটো নিয়ে একটা ইয়ার, তাহলে দুটো রিং পেলে 1 ইয়ার কাউন্ট হবে। এবং যত রিং পাবে দুটো দুটো করে দেখে যাবে, ততগুলো তুমি কি পাবে, বয়স দেখতে পাবে। তাহলে এই হচ্ছে তোমার আর্লিউড আর স্যাপউড এবং অ্যানুয়াল রিং। এবার এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, আরেকটা জিনিস বলে দিই, কারণ সেকেন্ডারি গ্রোথের সময় আমরা বলেছিলাম, আচ্ছা দেখো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন সেকেন্ডারি গ্রোথ দেখেছিলাম, প্রথমেই যখন ছবি এঁকেছিলাম, যে প্রাইমারি জাইলেম গুলো ভেতরের দিকে আসতে শুরু করে, তাহলে সব কি হয়, প্রাইমারি জাইলেম গুলো ভেতরের দিকে ঢোকে, প্রাইমারি জাইলেম, তাহলে এখানে যে জমা হবে, ফলে এই জায়গার কাস্টিক উপাদানগুলো বা এই জায়গার জাইলেম উপাদানগুলো কি হবে, ঘনভাবে থাকবে। ফলে এইখানে, এখানে অনেক সময় কি হয় না, এখানে যে জিনিসটা দেখা যাবে, এই জায়গাটা অনেকটা গাঢ় বর্ণের, এবং এর মধ্যে তেল, ট্যানিন, মোম এই জাতীয় জমা হয়ে এই কেন্দ্রের দিকে বা একদম পিতের কাছের অংশটা কি হবে, শক্ত আকার ধারণ করবে এবং গাঢ় বর্ণ ধারণ করবে। তাহলে এই কাষ্ঠটাকে বলা হয়, একদম সেন্টারে সেটাকে বলা হয় হার্ডউড, হার্ডউড। রিলেটিভলি বাইরের দিকে যেগুলো থাকবে বা পরিধি বরাবর যে কাঠগুলো থাকবে, সেগুলো কি তুলনামূলকভাবে নতুন, বা এগুলো সেকেন্ডারি জাইলেম বা আগে তৈরি, পরে তৈরি হয়েছে। তাহলে এই জাইলেমগুলোকে বা সেকেন্ডারি জাইলেম যেগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে স্যাপউড। তাহলে উড আমরা কয় প্রকার পাচ্ছি, একদম গাছের কেন্দ্র বরাবর বা গুঁড়ির কেন্দ্র বরাবর যে কাঠগুলো থাকে সেগুলো বহুদিন আগের পুরনো জাইলেম দিয়ে তৈরি, তাই সেটা কি শক্ত হয় এবং গাঢ় বর্ণ ধারণ করে, তার মধ্যে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়, সেটা হচ্ছে হার্ডউড। আর পরিধির দিক বরাবর বা বাইরের দিকে যত আসবে তত কি হবে, সেকেন্ডারি জাইলেম। তাহলে সেকেন্ডারি জাইলেম থাকার জন্য, সেগুলো তুলনামূলকভাবে নতুন হওয়ার জন্য এরা কি করবে, এরা তোমার স্যাপউড। এবং এই স্যাপউড কি করে না, জল এবং খাদ্য পরিবহনে সাহায্য করে। আর হার্ডউড তোমার মোটামুটি মেকানিক্যাল স্ট্রেংথ বা একটা তোমার কি বলো, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এবার যদি আমরা মোটামুটি একটা হার্ডউড আর স্যাপউডের মধ্যে একটা পার্থক্য দেখে নিই, তো দেখো হার্ডউড কি আর স্যাপউড কি, একটা ডিফারেন্স করে নিই, ছোট্ট করে একটা পার্থক্য আমরা বলে নিই। তাহলে আমি একদিকে লিখলাম স্যাপউড, তাহলে এটা হচ্ছে স্যাপউড, স্যাপউড, আর এদিকটা লিখছি আমি হার্ডউড, হার্ডউড, ঠিক আছে। তাহলে স্যাপউডের বাংলা নাম হচ্ছে, স্যাপউডকে বাংলা নাম বলে অসার কাষ্ঠ, ওকে, এটাকে বলা হয় অসার কাষ্ঠ। আর হার্ডউডকে বলা হচ্ছে সার কাষ্ঠ, ওকে, সার কাষ্ঠ। তাহলে এবং এর আরেকটা নাম আছে, স্যাপউড যেটা সেটাকে বলা হয় অ্যালবার্নাম, যেটা স্যাপউড সেটাকে বলে অ্যালবার্নাম, ALBURNUM, অ্যালবার্নাম। আর এটা হচ্ছে ডুরামেন, DURAMEN, ডুরামেন। তাহলে যেটা স্যাপউড বা অসার কাষ্ঠ সেটা হচ্ছে কি অ্যালবার্নাম, হার্ডউডটা হচ্ছে ডুরামেন। তো এবার দেখো এই হার্ডউড আর স্যাপউডের মধ্যে পার্থক্য কি। প্রথমে স্যাপউড কোথায় থাকে না, বর্ষবলয় অ্যানুয়াল রিং এর পরিধির দিকে। তাহলে বর্ষবলয়ের পরিধির দিকে থাকে, এক নম্বর পয়েন্টে এলাম, বর্ষবলয়ের পরিধির দিকে, টুয়ার্ডস দ্য পেরিফেরি, পরিধির দিকে, পরিধির দিকে,
ওকে, তাহলে বর্ষ বলয় কি পরিধির দিকে পাচ্ছি এটা, আর হার্টবিট কোথায় পাচ্ছি, বর্ষ বলয়ের কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে। ওকে, তাহলে 1 নম্বর পার্থক্য হয়ে গেল। 2 নম্বর পার্থক্য যেটা চলে এসো সেটা হচ্ছে এটা হালকা বর্ণের হয়। তাহলে এর বর্ণটা কি হবে না, 2 নম্বর হচ্ছে হার্টউড হালকা বর্ণ, কারণ এর মধ্যে কোনো পদার্থ সঞ্চিত হয় না, আর এটা গাঢ় বর্ণের হয়, গাঢ় বর্ণ। 2 নম্বর পার্থক্য গেল। 3 নম্বর পার্থক্য চলে এসো, এটা হচ্ছে সদ্য গঠিত জাইলেম, এটা হচ্ছে সদ্য গঠিত হয়, সদ্য গঠিত জাইলেম দ্বারা গঠিত, আর এটা হচ্ছে অনেকদিন আগেকার বা পুরানো এটা, তাহলে অনেকদিন আগে থেকে এটা তৈরি হয়েছে, কারণ যেহেতু এটা এতে আছে কি, এতে আছে তোমার হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়ে, সেকেন্ডারি জাইলেম, আর এতে আছে হচ্ছে তোমার প্রাইমারি জাইলেম। দেখি বুঝতে পারছো, যেহেতু এটা আগে তৈরি হয়েছে তাহলে এটা পুরানো, আর যেহেতু সেকেন্ডারি জাইলেম পরে তৈরি হচ্ছে তাহলে এটা হচ্ছে নতুন। আর কি আর পাচ্ছ দেখো, এতে জাইলেম উপাদান এবং সজীব প্যারেনকাইমা থাকে, তাই তো? এতে জাইলেম উপাদান, জাইলেম এলিমেন্ট and living parenchyma, present, ওকে। আর এর মধ্যে এগুলো কি থাকে না, তাই তো? এগুলো অ্যাবসেন্ট, কারণ এগুলো কি ডেড সেল, তো তার মানে এগুলো থাকবে না। তাহলে এটা গেল 4 নম্বর। 5 নম্বরে চলে আসো। 5 নম্বরে আর কি পাচ্ছ না, 5 নম্বরে যেটা পাচ্ছ সেটা হচ্ছে কোনো পদার্থ জমা থাকে না, এর মধ্যে কোনো ওয়েস্ট প্রোডাক্ট থাকে না, এর মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট থাকে, কি কি থাকতে পারে না দেখে নাও। এর মধ্যে থাকে গঁদ, রজন, ট্যানিন, তাই তো? গঁদ, গাম, তাই তো? রেজিন বা রজন, ট্যানিন, এই সমস্ত পদার্থগুলো, অয়েল, ওয়্যাক্স, এই সমস্ত পদার্থগুলো জমা থাকে, ফলে এটা আরো হার্ড হয়ে যায়। আর 6 নম্বর যেটা লাস্ট যেটা বলে দিই সেটা হচ্ছে কাজ। এটা হচ্ছে কি না, এর কাজ হচ্ছে পরিবহন ও সঞ্চয় সাহায্য করে। এটা তোমার কি করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তা বা মেকানিক্যাল স্ট্রেংথ, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ব্যাস হয়ে গেল। তাহলে দেখো হার্টউড আর স্যাপউডের মধ্যে মোটামুটি একটা পার্থক্য পেয়ে গেলে। তো এই হচ্ছে তোমার নিয়ে জাইলেম এবং স্ট্যান্ড নিয়ে বর্ষ বলয় রিং। এবার আরেকটা পয়েন্ট বলে রাখি, এখান থেকে সিউডো অ্যানুয়াল রিং পাওয়া যায়, সিউডো অ্যানুয়াল রিং বা ছদ্ম বর্ষ বলয়, সিউডো অ্যানুয়াল রিং কি এই জিনিসটা না, ছদ্ম বর্ষ বলয় কোনটাকে বলা হচ্ছে না, আমরা মোটামুটি দেখো বললাম এখানে যে একটা লেটউড আর একটা আর্লিউড, ঠিকই বলেছি, লেটউড এবং আর্লিউড দুটো স্ট্যান্ড বা জাইলেমের স্ট্যান্ড বা রিং নিয়ে তৈরি হচ্ছে কি একটা তোমার অ্যানুয়াল রিং। অনেক সময় দেখা যায় গাছ কোনো রোগ দ্বারা আক্রান্ত হলো, তখন জাইলেম বা ফ্লোয়েমে একটা অতিরিক্ত লেয়ার, ফ্লোয়েমটা পাবো না, কারণ সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই সেকেন্ডারি গ্রোথের সময় কখনোই জাইলেমকে আমরা বা অ্যানুয়াল রিং যখন তৈরি হচ্ছে জাইলেমকে পাচ্ছি কিন্তু ফ্লোয়েমকে পাচ্ছি না, কারণ জাইলেম হচ্ছে কাস্টিক উপাদান বা উড এলিমেন্ট, তাই জাইলেম কিন্তু থাকে, কিন্তু সফট এলিমেন্ট হওয়ার জন্য ফ্লোয়েম কিন্তু নষ্ট হয়ে যায়। এমনটা নয় যে যেখানে ফ্লোয়েম ছিল না, ফ্লোয়েম ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তাহলে এখানে হচ্ছে যে জাইলেমটা অনেক সময় জাইলেমের অতিরিক্ত স্ট্যান্ড তৈরি হয়, মানে যেটা কি হয় ধাঁধার মতো লাগে আর কি, যে বোঝা যায় অনেক সময় দেখা যায় 1 বছর 3 থেকে 4টে রিং তৈরি হয়ে গেছে কোনো কারণে, সেটা আনফেভারেবল কন্ডিশন হোক বা কোনো রোগ দ্বারা হোক, তখন কি আমরা অ্যানুয়াল রিংটাকে বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি কোনটা বা কটা অ্যানুয়াল রিং আছে। তো এইটাকে বলা হচ্ছে সিউডো অ্যানুয়াল রিং বা ছদ্র বর্ষ বলয়। তাহলে আমরা মোটামুটি দেখো আমাদের যে ইন্টারস্টেলার রিজিয়নের যে গ্রোথটা ছিল, সেই ইন্টারস্টেলার রিজিয়নের গ্রোথটা আমরা পুরোটাই কমপ্লিট করলাম। তো আমরা আজকে আর এক্সট্রাস্টেলার রিজিয়ন গ্রোথে গেলাম না, কারণ এক্সট্রাস্টেলার রিজিয়ন গ্রোথটা অনেকটা আছে, কারণ এরপরও আমাদের বলতে হবে, এবং আমরা যে গ্রোথটা টোটালি করলাম সেটা কি ইউডাইকট প্ল্যান্টের কাণ্ডের ক্ষেত্রে বা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের গ্রোথ করলাম। তাহলে আমাদের দ্বিবীজপত্রী কাণ্ডের এক্সট্রাস্টেলার বা বহিঃস্থলীয় অঞ্চলের গ্রোথটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এবং তার সঙ্গে সঙ্গে মূলের কিভাবে সেকেন্ডারি গ্রোথ হয় সেটাও একটু দেখে নেব। তো আজকের আমাদের ক্লাসের টপিক এই পর্যন্তই থাকবে। তো পরের পার্টটা দেখার জন্য, এক্সট্রাস্টেলার রিজিয়নের গ্রোথটা দেখার জন্য তোমরা পরের ভিডিও তোমাদের দেখতেই হবে। আর যারা এই স্টিলি, ভাস্কুলার বান্ডেল এবং ক্যাম্বিয়াম যেটা সেকেন্ডারি গ্রোথের জন্য খুব দরকার, এই পার্টগুলো দেখোনি, তো তারা বায়োলার্নিং ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করে নিতে পারো, এবং প্রিভিয়াস ভিডিও লিঙ্ক যেটা ছিল স্টিলি, সেটা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে।
তো ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং বায়ো লার্নিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।